স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় পুরো দেশ, তবু প্রধান দুই দলের শীর্ষ নেতারা বিশ্ব ফোরাম কিংবা দেশের প্রত্যন্ত এলাকায় গিয়ে নির্বাচনমুখী কথা বলছেন। তবে কখন কিভাবে কার অধীনে নির্বাচন হবে এ বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারছে না সরকারি দলের নেতারা। অন্যদিকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে থাকলেও এর রূপটি পরিষ্কার করতে পারছে না প্রধান বিরোধী দল। এই নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি যেন শেষ হওয়ার নয়। আজকের আলোচনার শিরোনাম তাই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ধার করা, শেষ নাহি যে। আমরা পরে নিশ্চয়ই আলোচনা করব শেষ কথা কে বলবে। এই কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আছেন বিএনপি সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এম আমিনুদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আরেকজন জনাব এম বদরুজ্জামান বাদল। স্বাগত আপনাদের। আমি একটু বাবু ভাই আপনার কাছেই আসি যে আপনি নিশ্চয়ই আমি নিশ্চয়ই না, আমি আসলে কৌতূহলী হয়ে জানতে চাই যে আপনি কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? অনেকটা তো তাই, সেটা কিরকম, আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এলাকায় যাচ্ছেন? না, আমি যা বুঝছি যে আমার নির্বাচনের সময় গনিয়ে আসছে। জি, আমার মেয়াদকাল শেষের দিকে, তাই না? জি। সুতরাং আমাকে তো আরেকটা নির্বাচনের অপেক্ষায় থাকতে হবে। যদি আল্লাহ না করুক, আমরা এটা চাই না, কিন্তু ধরেন আপনি মনোনয়ন পেলেন না, কিন্তু আপনি নির্বাচিত এমপি থাকলেন, আরেকজন মনোনয়ন পেলো, এটা নিয়ে কি একটু জটিলতা হতে পারে? অ্যাকচুয়ালি আমরা যারা পলিটিক্স করি, একটা দলের পক্ষ থেকে যারা কাজ করি, আমাদের সকলেরই রাজনৈতিক কাজ রয়েছে, সংগঠনের পক্ষে কাজ করার একটি সিস্টেম রয়েছে। তা আমি মনে করি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, সুতরাং আমার দলের পক্ষে আমার কাজ করাটাই হলো নির্বাচনী ওয়ার্ক। জি। এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান যিনি মনোনয়ন দিবেন না, তখন তিনি নিশ্চয়ই কাউকে না কাউকে সেখানে প্রতিস্থাপিত করবেন। সেই কাজটা তো তার পক্ষে আমার করার তখনও নৈতিক দায়িত্ব হয়ে যাবে, এবং আপনি তখনও তাই করবেন। তাই করব। এবং আপনি আপনার নির্বাচনী মেয়াদ যেহেতু এগিয়ে আসছে, নির্বাচনের সময়কাল যেহেতু এগিয়ে আসছে, আপনি কাজ করে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসছি বাবু ভাই। আমি মনিয়াপা আপনার কাছে জানতে চাইবো যে একটি নির্বাচনের একটি রূপরেখা দিতে বিএনপির অসুবিধা কোথায়, নির্বাচনের সরকারটা কিরকম হবে সেটা বলতে। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন, আপনি নির্বাচনের রূপরেখার কথা বলেছেন। বিএনপির একটাই চাহিদা ছিল প্রথম থেকেই, যখন এই সরকার আসেন এবং প্রায় 15-16 মাস পরেই আপনার এই তত্ত্বাবধায়ককে বাতিল করার জন্য যে তারা কাজ করা শুরু করেন, তখন থেকে বিএনপি একটা কথাই বলছিলেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া তারা ইলেকশন করবে না। এবং সেই ইলেকশন না করার জায়গায় এখনো বিএনপি ওই একটা জায়গায় ফুল স্টপের মতোই আছেন এবং সরকার ইতিমধ্যে অনেক জল ঘাটিয়েছেন এবং জলকে ঘোলা করেছেন। সেটার একটা জিনিস আমি আপনাকে বলি যে রায় পূর্ণাঙ্গ হওয়ার আগেই বর্তমান সরকার কিন্তু বিল পাশ করেছেন। জি। তো এই সব করার পরে এখন সরকার আজকে যদি বলেন এক পাজে হ্যাঁ আমরা বসতে চাই, আবার পর মুহূর্তেই সরকারের সবচেয়ে যিনি বড়, আমি জানি আপনার কথাটা, আমি ওইখানেই যাচ্ছি। তো সরকার যখন বলেন যে না আমরা বসবো না, আমরা এক চুলো নড়বো না, এই যে সংবিধান থেকে, সংবিধান কিন্তু আপনার কুরআন, বাইবেল, গীতার মতো না যে সংবিধান থেকে নড়া যাবে না। সংবিধান জনগণের জন্য। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে প্রাণে ফিল করে, আর মনে প্রাণে ফিল করে বিধায় সরকার যখন বসতেই রাজি না, প্রথমটাই রাজি না, তাহলে তো আমি মনে করি ওটা সেকেন্ড ইস্যু যে সরকার কেমন হবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকরা ইতিমধ্যে বলেছেন যে আমরা আগের মতোই তত্ত্বাবধায়ক চাই, সেখানে কিছুটা ত্রয়োদশ সংশোধনী বহাল করলে আপনারা যাবেন নির্বাচনে। বহাল না, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে নামেই ডাকা হোক না কেন সেটা নির্দলীয় নিরপেক্ষ। ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় নিরপেক্ষ ছিল, ত্রয়োদশ সংশোধনী চেঞ্জ করতে পারেন, এটা নিয়ে সমস্যা। ত্রয়োদশ সংশোধনী বহাল করলে আপনি যাবেন, ধরা যাক পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল, ত্রয়োদশ সংশোধনী বহাল থাকবে, সেই অবস্থা আপনারা নির্বাচনে যাবেন? হ্যাঁ, সেইখানে সেটা তো ত্রয়োদশ সংশোধনী বহাল থাকলে তো অবশ্যই নির্বাচনে যাবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু আসছি আপনার কাছে। আমি অ্যাডভোকেট এম আমিনুদ্দিন আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের একটি দাবি উঠেছে, কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে যে সংসদ বহাল রেখে আজকের পর্যন্ত বাস্তবতা জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনে কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব? এটা কতটা বাস্তবসম্মত, এটা আমরা মুখে বলল। লেভেল প্লেইং ফিল্ডটা আমরা কিভাবে দেখছি সেটার উপর নির্ভর করে। আমরা কি চাই যে সকল দল সমানভাবে সুযোগ পাবে নির্বাচন প্ররোচনাতে, তারা তাদের নির্বাচনী কার্যকলাপে? সেটা অবশ্যই পাবে, কারণ এখন যে অবস্থা, আপনার কথার উপর তো আস্থা অন্য কেউ রাখতে নাও পারে না, রাখতে পারে। আমি বলছি, আমি কেন আমার কথাটা বলছি, আমি সেই আমার যুক্তিটা হচ্ছে এই কারণে যে আপনি দেখেন
যে এখন তো আপনারা মিডিয়ার যারা আছেন আপনারা এত বেশি সজাগ, বাংলাদেশে কে কি করছে তার কিন্তু সবকিছু মানুষের নখদর্পণে পরমুহূর্তে চলে আসছে। আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, ইভেন কি আপনার ওই যে কতগুলো বিডি নিউজ বা অন্য কতগুলো নিউজ চ্যানেল আছে যেগুলো 24 ঘন্টা নিউজ দিচ্ছে, যার ফলে আমার মনে হয় না কেউ কোনো ধরনের অনৈতিক সুযোগ নিতে পারবে বর্তমান মিডিয়ার যুগে। সে একটা কথা। তারপরে যদি ওনাদের কোনো যেটা থাকে যে ওনাদের কোনো সংশয় থাকে, সেই কারণে ওদের বলা উচিত যে এই কারণগুলো তোমরা দূর করো। কিন্তু আপনি মনে করছেন যে লেভেল প্লেইং ফিল্ড আপনাদের বর্তমান সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও লেভেল প্লেইং বর্তমান সরকারটি না, যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, আমি তো এই পর্যন্ত দেখে আসতেছি মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্য সবাই বলছেন হ্যাঁ ওই সময় তো আর দলীয় সরকার তারা ডে টু ডে কাজ করবেন, দৈনন্দিন কাজ যেগুলো সেগুলো পরিচালনা করবেন, অন্য কোনো কাজ করবেন না, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন না, অন্য কোনো কাজ করছেন না। যার ফলে আপনি দেখেন, আপনি যেটা বলছেন যে দলীয় সরকার, জনাব ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে যে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটাকে আপনি কি বলবেন? শুধু নাম দিলেই হবে না, তার প্রকৃতভাবে নিরপেক্ষ কিনা সেটা দেখতে হবে, সেটা যেই হোক। সেটাই মূল কথা। মানে আপনি বলতেছেন যে প্রকৃত পক্ষে একটি নিরপেক্ষ সরকার হলে তাহলেই হবে, যিনি চালাবেন তিনি প্রকৃত নিরপেক্ষ। ব্যারিস্টার এম বদরুল, আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে লেভেল প্লেইং ফিল্ড হওয়া সম্ভব মিডিয়ার এই যুগে? আপনি না না না, প্রশ্নই ওঠে না। কারণ মিডিয়া দিয়ে আমার কথা হচ্ছে, আপনি ভালো কাজ করবেন, আপনার সাক্ষী দরকার কি? মিডিয়াকে সাক্ষী রেখে আমি এই খারাপ এই কাজ করতে যাব মানে আমার ভিতরে কিছু গোলমাল আছে। তা না হলে আপনি স্পেসিফিক্যালি বলি যে কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট যে সংশোধনীটা হলো, এই সংশোধনীটা কিন্তু আওয়ামী লীগেরই করা। জি, একটা প্রথম বলা হলো সুপ্রিম কোর্টের রায় আমরা কি করব, সুপ্রিম কোর্টের যেহেতু রায় আছে সুতরাং আমাদের করতে হবে। এরপরে দেখা গেল সুপ্রিম কোর্টের রায় ফাইনালি বের হওয়ার আগেই সংবিধান সংশোধন হয়ে গেল। আচ্ছা, এখন যে এক্সিস্টিং সাংবিধানিক যে অবস্থান, সেই অবস্থাটা দেখা যাচ্ছে যে আপনি দুটো ফর্ম আছে। একটা হচ্ছে যদি আজকে ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করা হয়, পার্লামেন্ট বলা হয় যে ইলেকশন এত তারিখে হবে, ধরেন ডিসেম্বরের 20 তারিখে ইলেকশন হবে, জি, এই অবস্থায় সব এমপি থেকে যাবে আন্ডার দ্য কনস্টিটিউশন। একজন সিটিং এমপি থাকতেছে, আর একজন মনে করেন আমি ইন্ডিপেন্ডেন্ট একজন ব্যক্তি যাচ্ছি বা আমি বিএনপি থেকে যাচ্ছি, আমার ওখানে মনে করেন আওয়ামী লীগের এমপি আছে, এবং ওখানে গিয়ে আপনার প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন তারা কি সিটিং এমপির কথা শুনবে নাকি আমার কথা শুনবে? ডেফিনেটলি সিটিং এমপির কথা শুনবে, কারণ মেজরিটি। তার মানে লেভেল প্লেইং ফিল্ড এর সম্ভব না। আমি একজন সিটিং এমপির কাছে জানতে চাই যে এইটা কিন্তু জনাব বদরুল একদম খুবই, আপনি এমপি আছেন, আপনার কথা না শুনে পুলিশ অফিসার কোথায় যাবেন বা ডিসি কোথায় যাবেন? আপনার কথা তো শুনতেই হবে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, জি, যে ব্যারিস্টার সাহেব যে কথাটা বললেন, জি, যে সিটিং এমপি হিসাবে কিন্তু সেখানে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন নির্বাচনের একজন প্রার্থী হয়ে। এই বিষয়টি বিবেচনায় রাখতে হবে। যিনি ডিসি, তিনি এদেশে ঘোড়ার ঘাস কেটে ডিসি চেয়ারে বসেননি, উনি কিন্তু জানেন যে আমি নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছি। না বাবা, আপনি রেটরিক বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে জনাব বদরুলের আর্গুমেন্টটি খুবই ভ্যালিড। কারণ উনি বলছেন যে একজন সিটিং এমপি উনি যদি থাকেন তাহলে এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা। মানে উনি একজন ব্যারিস্টার, আপনি একজন বিশিষ্ট সাংবাদিক, শুধু সাংবাদিক বললে ভুল হবে, অন্যতম সাংবাদিক। আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে আমি সাবেক এমপি, যেদিন হয়ে যাব সেদিন আমি যখন নির্বাচনে যাব, সেদিন কি মানে আমার পূর্ব পরিচয়টা থাকবে না যে আমি পার্লামেন্টে ছিলাম? না, সাবেক এমপি থাকবেন আপনি। প্লিজ জাস্ট 1 মিনিট। আমি শুধু জানতে চাই যে তখন কি আমি সাবেক এমপি ছিলাম? এই বিষয়টা যেমন নির্বাচনের প্রার্থীর বিষয়টা কিন্তু ঠিক তেমন, যে নির্বাচনে দুইটি দলের থেকে প্রার্থী হয়ে আসছে, নজরুল ইসলাম বাবু এবং আমাদের। কিন্তু আপনি যে পদে থাকছেন সেটি কোনো প্রভাব বিস্তার করবে না বলে আপনি মনে করেন? এখানে প্রভাব বিস্তারের কোনো বিষয় নেই। আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশনারের হাতে সকল ক্ষমতা সেদিন থাকবে? মনিয়াপা, আপনি কি মনে করেন যে প্রভাব বিস্তারের কোনো থাকবে না যদি একজন নির্বাচিত এমপি থাকেনও? এটা ব্যারিস্টার সাহেব যেটা বলেছেন 100% আমি তার সাথে একমত। পাশাপাশি আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও তো সিটিংই থাকবেন পিএম হিসেবে, তো যখন সকল ক্ষমতার উৎস যেখানে, সেই জায়গাটা ডিসি ধরেই নিলাম, বাবুর ভাইয়ের কথা ঠিক, যে ডিসি সাহেব নিরপেক্ষ থাকলেন সেই সময়, কিন্তু পিএম যদি না থাকতেন সেখানে একটা কথা, সেটাও বিশ্বাসও না, ডিসি সাহেব হতে পারে না, এটা প্রটোকল। একজন প্রশাসনিক কর্মকর্তা প্রটোকল দিবে, এটাই স্বাভাবিক। আর প্রটোকল যখন দিবে, জনগণ কিন্তু, সাধারণ ভোটার কিন্তু বুঝে না। সাধারণ ভোটার মনে করে যে প্রশাসনিক কর্মকর্তা যাকে স্যালুট করছে এরই কাছে সমস্ত ক্ষমতা, তো অতএব ওই মুহূর্তে কিন্তু একটা ব্যাপার থেকে যায়। আরেকটা জিনিস এইখানে হচ্ছে যে এটা কোনোভাবেই সম্ভব না যে একজন এমপি সিটিং থাকা অবস্থায় ইলেকশন করা, কারণ আওয়ামী লীগ নিজেই বলছে যে পোর্টফোলিও দেখে এবার মনোনয়ন দিবেন। যদি
ওইখানে আওয়ামী লীগের প্রায় 300 এমপি বা আর 200 এমপির যদি 100 এমপি বা 50 এমপি মনোনয়ন না পান, ওনারা কিন্তু জানুয়ারি পর্যন্ত একদম লিগ্যাল। এই যে কন্ট্রাডিক্টরি, এই যে ডাবল স্ট্যান্ডার্ড সব জায়গায়, তার মানে আওয়ামী লীগ নিজেই কিন্তু এই জায়গাটায় নাই ইলেকশনের আমি একটু জানতে জায়গাটায়। চাইছিলাম যে পৃথিবীর অন্যান্য দেশে যে হয় সেইটাতে মানে সেটা সেইটা কিন্তু সিস্টেমেটিক, সেটা কিন্তু একটা টাইম। এখানে আপনি কেন ইন্ডিয়ার কথা system ধরেন, চলবে না? 2 বছর 4 বছর পরে একটা ইলেকশন হয়, ওটা কিন্তু কন্টিনিউ। না, যেমন ওটা ধরেন কিন্তু মনমোহন আপনার by rotationally, ধরেন chronologically হচ্ছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকছেন আবার নির্বাচনও করছেন, সেখানে সমস্যা হয় না? সেখানে কি হওয়ার না হওয়ার কারণ আছে, ওনাদের 2টা কক্ষ আছে। একটা কক্ষ যখন মানে systemটাই আলাদা। ওদের সিস্টেম আলাদা, আপনি ওই Systemটা সিস্টেম আলাদা। পালন করেন। আমি চাই ইন্ডিয়ার সিস্টেম যদি বাংলাদেশে পালন করে, বাংলাদেশে সহজেই মার্শাল্লাহ আসবে না। আর এখানে আমাদের সাধারণ সম্পাদক সাবেক বলেছেন ইয়াজউদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক, ইয়াজউদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক, সেটা কিন্তু ওই মুহূর্তে তত্ত্বাবধায়ক কিন্তু প্রধান কিন্তু এমনি বেনামে কিন্তু একজন রাষ্ট্রপতি থাকেন, কিন্তু যখন তত্ত্বাবধায়কদের না কেউ আপা, নিতে এই দিল ক্ষেত্রে না, আমি এই সেই ক্ষেত্রে জায়গায় আমি আপনাকে একটু বলি। যে এক্ষেত্রে আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করছেন যে রাষ্ট্রপতি শাসিত তত্ত্বাবধায়ক সরকার হওয়ার যে ব্যবস্থা এই ত্রয়োদশ সংশোধনী আছে সেটা আপনি সমর্থন করছেন? না, আমি ওইটা না, বলছি না। আপনি আমি যে আরেকজন কথাটা ইয়াজউদ্দিন বলতে আমরা চাই চাচ্ছি, কিনা না? জি। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইয়াজউদ্দিন সাহেব কিন্তু শেষে আর একজন রাষ্ট্রপতি হিসেবে আর ছিলেন না। তাকে বন্দুকের নল ধরে তাকে দিয়ে কিন্তু অনেক কিছু করানো হয়েছে। না, আমি বলছি সেটা যে কিন্তু পরিস্থিতি শিকার। বন্দুকের নলের আগের কথাও যদি বলি, আগের কথা যখন ওই যে 2 বছর নিয়ে যে কথাটা না, হলো, বন্দুকের নলের আগের আপনি অবস্থায়। হাসান সাহেবদেরকে দিতে দিলেন না, যাদেরকে দিতে দেওয়া হলো না, সেই হাসান সাহেবদের না দিতে দেওয়ার জন্য যে ঘটনাটা হলো, সেখানে কিন্তু কোনো অয় ছিল না। তখনই কিন্তু একটা অন্ধকারচ্ছন্ন সময়টা অতিক্রান্ত করেছে তৎকালীন বিরোধী দল। আপা আমি একটু তারা কিন্তু এটা বাধ্য করেছে তৎকালীন সরকারি দলকে। আপনার কাছে একটু আসছে, আমি আমিন ভাইকে এই প্রশ্ন না করেই পারছি না যে আমিন ভাই আমরা এই কথা প্রায়ই শুনি বিদেশে আছে আমাদের এখানে কেন হবে না, কিন্তু বিদেশি সিস্টেমে তো বাংলাদেশ চলে না, বাংলাদেশি সিস্টেমে চলে। বাংলাদেশ সিস্টেমে চলবে, কিন্তু আপনাকে আরেকটা কথা বলি, আপনি প্রটোকলের কথা বললেন, আপনি দেখেন কোন নির্বাচনী এলাকায় কোন রাষ্ট্রীয় কাজে যারা কাজ করছেন তারা কিন্তু কেউ প্রটোকল নিয়ে যেতে পারেন না, ওইখানে কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে পারেন না, এটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন কিন্তু হবে। এলাকা আপনি না গেলেন আমিন ভাই, আমি যদি প্রধানমন্ত্রী থাকি আমার কথা না শুনবে কেমনে আমি এটা রাষ্ট্রযন্ত্র? বলছি, সেই সময় রাষ্ট্রযন্ত্র- দেখেন আমি বলি আমাদের নির্বাচন কমিশনের হাতে কিন্তু অনেকগুলো ক্ষমতা চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীর হাতে থাকছে না। এবং আরেকটা কথা শুনেন, আপনারা তো সবসময় আমরা দেখি শেষ সময় আসে পুলিশ কথা শুনে না, শেষ সময় আসে অন্যরা কথা শুনে না, তাহলে প্রধানমন্ত্রী ওই নির্বাচনের দিন কিভাবে কথা শুনবে, এটা কিভাবে আপনি বিশ্বাস করেন? আপনারা তো শেষ 2-3 মাস শুনি আমরা প্রশাসন এইটাও একটা ভালো পয়েন্ট। এটা কিন্তু এটা এটা সরকার এটা- এটা না, বেড়েছে। এটা বলে যে নিরপেক্ষ হয়ে এটা যাচ্ছে। 57-3 কিন্তু কোশ্চেন তো এখানে সেটা একটা না। ব্যাপার বলেন, আছে। কনস্টিটিউশনাল প্রভিশন ওই দিন হচ্ছে শুনবে, এটা না আপনি কিভাবে বিশ্বাস ওই করেন? দিন কেন বলতে হবে? কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত প্রধানমন্ত্রী 57-3 থাকবেন। ধারা, না, হ্যাঁ। না, আমিন ভাই Article যেটা- 57 to আমিন ভাই যেটা 3 বলছেন সেটা আমি একটু বলি। আমি সেটা রিপ্লাই দিচ্ছি। জি, সেটা হচ্ছে যে উনি তো কন্টিনিউয়াসলি প্রধানমন্ত্রী থাকতেছেন, উনি Right. তো মেকানিজম করতেই পারবেন সব সময়। না, উনাকে ওই দিন কেন বলতে হবে? না, প্রধানমন্ত্রী ওনার মেকানিজম থাকবে আমি- যে আমাকে ক্ষমতায় আবার আসতে হবে, সিম্পল ইজ দ্যাট। না, আপনি যেভাবেই করেন। না, কিন্তু বলতে যাবো আর আজকে আমি এই কথা শুনেন, বলছি। আজকে ডিসির পোস্টিং কে দিচ্ছে? প্রধানমন্ত্রী। জি। এসপির পোস্টিং কে দিচ্ছে? প্রধানমন্ত্রী। তারপরে ইলেকশন কমিশন কার? এই সরকার আমলে অ্যাপয়েন্টেড। মানে টোটাল প্রশাসন যন্ত্র। কিন্তু আমিন ভাই যে পয়েন্ট Under তুললেন, the- আমিন নাসির ভাই যে সাহেব পয়েন্ট কি বলেছে তুললেন সেটা বলেন। না, এখনই যে থ্রেটটা দিচ্ছে যে আমিন ভাই যেটা দরকার বললেন পড়লে আপনারা বাড়ি চলে যান। না, না। আমিন ভাই যেটি বললেন যে আসলে আমরা 90 সালে এরশাদ সাহেবের সময় দেখেছি যে শেষ পর্যায়ে আসে আসলে কেউ কথা কেউ শুনে কারো না। কথা শুনে না। এখন তারা তো নিজেদের এখন কথা শুনে প্রধানমন্ত্রী না, কথা শুনে না, এটা মানে কথা শুনতে তাদেরকে ক্ষেত্র বাধ্য ভিন্ন। করা হবে। আমি আপনাকে বলি এবারের প্রেক্ষাপটটা ভিন্ন এই জন্যই, যেখানে কনস্টিটিউশনে স্পেসিফিক প্রভিশন দেওয়া আছে, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত সবাই ধরে নিচ্ছে যে ইলেকশন এই প্রাইম মিনিস্টারের অধীনে হচ্ছে। যার সবাই ফলে বলতে- সবাই বলতে প্রশাসন। সবাই ধরে নিচ্ছে, সবাই জি, এ টু জেড। জি। যার ফলে প্রতিটি মানুষের ভিতরে শঙ্কা, ভয়, উদ্রেক। আচ্ছা, আমি যে প্রতিটি মানুষের কি হবে? সংখ্যা ভয় শুনতে বাবা আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি যে মানুষের সংখ্যা ভয় কিন্তু আছে, আমরা স্বীকার করি আর না করি, দুই রকম ভয় মানুষের মধ্যে আছে। ইলেকশন হবে কিনা এর একটা ভয় আছে, এবং ইলেকশন না হলে কি ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারে সেটার ভয়ও আছে। আপনি যদি একটু বলেন বাবু ভাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব নজরুল ইসলাম বাবু, আমি মানুষের নির্বাচনী আশঙ্কার কথা বলছিলাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে পত্রপত্রিকা ছাপা হয়েছে যে আওয়ামী লীগের নেতারাও নির্বাচন নিয়ে অন্ধকারে। পাশাপাশি আপনাকে আমি মনে করে দিতে চাই যে মানে প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ কি বিএনপিকে ছাড়াই নির্বাচন করবে? কারণ আমরা একদিকে দেখছি 14 দলের মুখপাত্র জনাব মোহাম্মদ নাসিম বলছেন প্রয়োজনে একাই নির্বাচন, আবার পরদিন বললেন সবাইকে নির্বাচন করতে চান। প্রকৃত অবস্থান আসলে কি?
আসলে নাসিম সাহেব যেটা বলেছেন সেটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, শুধু আমি এইটুকু বলতে পারবো উনি যে কথাটা বলেছেন যে আমরা একাই নির্বাচন করছি, সেটা হলো যে মহাজোট আমরা যেভাবে করেছি, যদি প্রয়োজন মনে করে মহাজোট থেকে আমরা আলাদা হয়ে একাও নির্বাচন করার মতো শক্তি রাখি, এটা মিনিংটা হলো এরকম। মানে প্রধান বিরোধী দলকে ছাড়া বিষয়টা এরকম না যে আমরা একাই নির্বাচনটা করব। সেই ক্ষেত্রে যদি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচন করবেন তারা তো মাঠে থাকবেনি, সেটা বিএনপি থাকতে পারেন, জাতীয় পার্টি যেতে পারেন, আদার্স পার্টি থাকতে পারেন। আপনি একটা কথা বলেছেন যে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে নির্বাচন নিয়ে, অ্যাকচুয়াল নট দ্যাট, আমি এটা বিশ্বাস করি না। জনগণের মধ্যে নির্বাচন নিয়ে বাংলাদেশে কখনো শঙ্কা হয় না। শঙ্কা হয় কি নিয়ে জানেন? দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, ভাঙচুর, বোমাবাজি, চাঁদাবাজ মাস্তানদের দৌরাত্ম্য নিয়ে। কিন্তু বাবা জনগণের মধ্যে সংখ্যা হয় না আপনি বলছেন, আমাদের এখানে যারা এসএমএস পাঠাচ্ছে তাদেরকে যদি আপনি জনগণের একটা প্রতিনিধি ধরেন তাহলে দেখবেন যে তাদের মধ্যে অনেকের মধ্যে নির্বাচনের সংখ্যা আছে, এবং সংখ্যাটা হচ্ছে এরকম যে নির্বাচন হবে না, না হওয়ার পরে একটা অরাজক হ্যাঁ, সৃষ্টি হচ্ছে। নির্বাচনটা নিয়ে একটা শঙ্কা আছে, আমি তো বললাম তো, যারা দাঙ্গা হাঙ্গামা করতে চায়, মারামারির ভয় দেখাতে চায়, জ্বালাও পোড়াও, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়, সেই কারণে মানুষের মধ্যে একটা শঙ্কা আছে। কিন্তু নির্বাচনে ভোট দেওয়া, সুষ্ঠু একটা নির্বাচন করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ অধিকার সচেতন হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ বলতে আমরা একটা বিভক্তি দেখতে পাচ্ছি, যে আপনারা এক ধরনের বাংলাদেশের মানুষ দেখছেন, অন্যরা অন্য ধরনের বাংলাদেশ। সেই বিষয়টি তো রয়েছে। আপনি যে আমার মনিয়াপাও এক ধরনের বাংলাদেশের মানুষ দেখছেন, যে মনিয়াপার কাছে একটু জানতে চাই, বন্ধু মনিয়াপা এমপি জি, উনি মনে করছেন যে সংখ্যা কেন, ওনারা ক্ষমতা এখনই যেতে চান, আর আমরা মনে করি জনগণ যাকে ভোট দিবে তিনি ক্ষমতায় যাবেন। জি। এই জায়গায় আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মনিয়াপা, আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে বানকি মহাসচিব যিনি আছেন বানকি মুনের সাথে বৈঠকেও বলেছেন যে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে নির্বাচন হবেই এবং প্রধান বিরোধী দল নির্বাচনে আসবেই। উনার এই যে কনফিডেন্স যে প্রধান বিরোধী দল নির্বাচনে আসবে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি পজিটিভলি নিচ্ছি জনগণের সামনে, কারণ পজিটিভলি বাংলাদেশ পুরোটাই এখন নেগেটিভের উপর ভাসছে। যে কথাটা আপনি ওনাকে বললেন যে নাসিম সাহেব ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছেন, প্রতিদিন এক এক রকম। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী তাদের বউ বাচ্চা ইতিমধ্যে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, এবং আপনি টকশো দেখলে এখন বুঝবেন তারা কিন্তু পপ সঙ্গীত থেকে রবীন্দ্রসঙ্গীতে ফিরে আসছেন। তো আমি সেই হিসেবে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পপ সঙ্গীত আর পপ সঙ্গীত আগে তো মানে কথার জোরে তুলিতে ভেসে যেতাম, এখন কিন্তু একটু আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা টকশোতে তারা কিন্তু বাস্তবতা। আপনারা কি রবীন্দ্রসঙ্গীত থেকে পপ সঙ্গীত? না, আমরা কিন্তু শোনেন, আমরা গোয়ালপুরা গরু এখন সিঁদুরে মেঘ দেখলেও ভয় পাই। সো আমরা চাই যে আমাদের প্রতিটি পদক্ষেপ হোক বুদ্ধিমত্তার সাথে, কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ যখন বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করে বিএনপিকে পারে না, বিএনপি চায় না যে খালেদা জিয়া জানে যে কোনো ভাবে নির্বাচন হলেও খালেদা জিয়াকে জনগণ ভোট দিবেন। সেইখানে আমরা উত্তক্ত মানুষকে করতে চাই না, আমাদের জন্য একটা প্রাণ অহেতুক মারা যাক আমরা চাই না। সেইখানে যখন তারা না পেরেছে তখন আপনি খেয়াল করবেন যে এই বর্তমান দেউলিয়ার আওয়ামী লীগের একজন বিখ্যাত প্রখ্যাত কুখ্যাত মন্ত্রী উনি কিন্তু গার্মেন্টস নিয়ে একটা চরম পর্যায়ে নিয়ে গেলেন দেশটাকে। তো এই যে তাদের এখন তারা মানে অন্ধকারে একা রাস্তা আমি তিনটাই কিন্তু তার জন্য প্রযোজ্য, তিনি তিনটার মধ্যে। আমি আপনাকে একটু অন্য বিষয়ে একটা প্রশ্ন করতে চাই, যে আপনি আওয়ামী লীগের পজিশন শিফটিং এর কথা বলছেন, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আওয়ামী লীগের পক্ষ থেকে যখন বেগম খালেদা জিয়াকে বলা হলো যে আপনি আলোচনায় আসেন, আমরা আলোচনা করতে চাই, তখন বেগম জিয়া কিন্তু এক ধরনের আলটিমেটাম দিলেন যে 48 ঘন্টার মধ্যে আপনি মেনে আমার সাথে কথা বলতে আসেন। আপনার মনে আছে কিনা? আমি হ্যাঁ, এটা মনে আছে, এবং আমি সেইখানেই ছিলাম, সেই মঞ্চেই ছিলাম। এটা কিন্তু জাতির জন্য এই কথাটা বলেছে, এটার সাথে কিন্তু ওই আলটিমেটামের সঙ্গে বসার আলটিমেটাম কোনো কিছু ছিল না। আপনি খেয়াল করেন যে একই দিনে 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বসবেন, 3 তারিখে তার সেক্রেটারি যে আশরাফ সাহেব উনি বলেছেন বসবেন, 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উনি বসবেন না। প্রথম নাটা কিন্তু উনি করেছেন, আর আলটিমেটামটা ছিল এই নাস্তিকদের জন্য। আলটিমেটামটা কিন্তু একবারও বলেন না যে এটার জন্য বসবে না, বলছে যে এটা এরপরে এক দফা আন্দোলন হবে যে নাস্তিক আস্তিকদের জন্য যে কথাটা হয়েছিল সেদিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার জন্য ওইখানে আওয়ামী লীগের দলের পক্ষ থেকে কি যারা অবমাননার সাথে জড়িত ছিলেন তাদের কিন্তু আওয়ামী লীগকে বলা হয় না। একটা জিনিস খেয়াল করবেন ভাই, যে যখন কথা বলে যে কোনো কাজ দেশে একটা ঘটনা ঘটলে কিন্তু সরকারই সেটার দায়িত্ব বহন করে, সরকার থাকা অবস্থায়। আপনি বলছেন যে আলটিমেটাম সরকার কি বলেছে, এটা কোনো আওয়ামী লীগকে বলে এই আলটিমেটামটা তত্ত্বাবধায়ক সরকারের সাথে সম্পৃক্ত না, এটার সাথে তত্ত্বাবধায়ক সম্পৃক্ত। আমার মনে হয় যে আমি একটু আমিন ভাই আপনার কাছে আসি। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান নির্বাচনকালীন সরকার ব্যবস্থা 10ম জাতীয় নির্বাচনে যেতে রাজি নয় বিএনপি। আইনত বৈধ হলো, আমি আবারও পুরনো প্রশ্নটা ফিরে আসি যে আইনত বৈধ হলো এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন যদি প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেয়? দেখেন, আমি একটা কথা বলি যে
মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন আমি সেটা বিশ্বাস করি, বিরোধী দল নির্বাচনে যাবে। একটু আগে মনিয়াপা একটা কথা বলছেন, আপনি হয়তো মিস করে গেছেন, উনি বলছেন যে কোনো ভাবে নির্বাচন হলে ওনারা জিতবেন। জি। এটা ওনারা যেন বিশ্বাস করেন, অবশ্যই সেটা প্রমাণ করার জন্য ওনারা নির্বাচনে যাবেন। এবং নির্বাচন ছাড়া এই দেশে বা পৃথিবীর কোথাও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা কিন্তু পরিবর্তন জনগণের কাছে আমরা কখনো বেঈমান হিসেবে সাব্যস্ত হতে চাই না। আপনারা যে জনগণের কোনো ভাবেই জিতবো যদি ভোট ঠিক আমি মতো বলছি হয়। আপনাকে বেঈমান হতে বলছেন, আপনাকে বলছেন নির্বাচনে যাওয়ার জন্য। আমাদের যে target, আপনাকে বলছেন জনগণের নির্বাচনে যে যান, আপনি কেন target বেঈমান হয়ে যাবেন? জি, আপনাদের- আপনাদেরকে তো আমরা নেতৃত্বে দেখতে চাই, আমরা তো বেঈমান হিসেবে দেখতে চাই না। সেটাই। আমরা যেটা বলছি যে আমি কেন বলতে চাচ্ছি এটা, যে এই দেশে যে কোনো দেশ ভাবেই গণতন্ত্র যে আমরা যে টিকিয়ে রাখতে চাই সকলেই চাই, আর গণতন্ত্র ছাড়া এই দেশ চলবে না। আমিন ভাই, হাইপোথেটিক্যালিও কি আপনি এটা বিশ্বাস করেন না যে বিএনপি নির্বাচনে নাও যেতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারপরে? দেখেন আমি এটা বিশ্বাস করি, Impossible। এটা একটা আমি সলিউশন আপনার সাথে হবে। যোগ করে দিলাম। আমি এটা মানে বিশ্বাসী মানুষ, আমি এক প্রচন্ডভাবে বিশ্বাসী মানুষ, প্রচণ্ডভাবে বাস্তবায়ন প্রচণ্ডভাবে বিশ্বাস করেন যে এবং আমি এটা বিশ্বাস আসলে- করি এই সংকট থাকবে না, নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এবং সকলের অংশগ্রহণের মধ্যে একটা নির্বাচন হবে। বাদল ভাই, আপনি কি মনে করেন? শুনেন, কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট বলেন বা অন্তর্বর্তী বলেন, সিম্পল কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনোভাবেই বিএনপি নির্বাচনে যাবে না, সিম্পল। কারণ উনি থাকবেন নির্বাহী প্রধান। আচ্ছা, এই বিষয় আর পাশাপাশি আরো একটা গ্রুপ আছে যেটা হচ্ছে যাদের হাতে নির্বাচনের মেশিনারিজ, নির্বাচন কমিশন। জি। ওনাদের ইতিমধ্যে বিতর্কিত, নিজেরাই নিজেদের বিতর্কিত করে ফেলেছেন। ওনাদের ক্ষমতা ওনারা কিছুদিন আগে এই আরপিও রুল 91 আমার কাছে হ্যান্ডওভার করে দিয়ে আমার মনে হয় যে আজিজ সাহেবরা আমরা আল্লাহ ভালো হতো। পাওয়ার আমার কাছে মনে হয় যে না, নির্বাচন- আমরা আজিজ সাহেবের কথা বলতেছি না, আমরা আজিজ কথা হচ্ছে নিয়ে যে আসলে আমরা সবচেয়ে ভালো আপনারা হতো। একবার আজিজ বলবেন সাহেবরা যে তো আপনি নির্বাচন রাখতে দেন কমিশন নাই, দিয়ে অতএব ইলেকশন নিয়ে আসার তো করবেন, কোনো কারণ একবার নাই। বলবেন গভর্নমেন্ট থাকবে, তো এইভাবে তো একটা জাতীয় নির্বাচন হইতে পারে না। বদরুজ্জামান ভাই, আমি যদি আপনাকে জানতে চাই যে আজকে খুলনায় যে জনসভা হয়েছে সেখানে বেগম জিয়া বলেছেন যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে তা প্রতিহত করবেন। তো সেই ক্ষেত্রে সেই প্রতিহতটা কিভাবে করবেন? আপনি একজন আইনজীবী নেতা হিসেবে আপনি এটা কি প্রতিহত মানে এটা হচ্ছে যে স্পেসিফিক্যালি বলা আওয়ামী লীগকে যে আপনাদের প্রতিহত করবে, কিন্তু এইভাবে উনি এজ অ্যান অল্টারনেটিভ বলছেন। প্রথম বলছেন, আমি ওনার বক্তব্য বা ভাষণ আমি শুনেছি, উনি বলেছেন যে এখন পার্লামেন্ট চলতেছে, 25 তারিখের আগে তত্ত্বাবধায়কের বিল এনে সংবিধান সংশোধন না করলে যে নির্বাচন একদলীয় নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, সেই নির্বাচনে বিএনপি যাবে না এবং এটা প্রতিহত করে মানে কি, তাদের সকল নেতাকর্মী যারা আছে তাদেরকে বলা হবে তোমরা নির্বাচন বয়কট করো, নাম্বার 1। নাম্বার প্রতিহতটা কিভাবে করবে? হ্যাঁ, প্রতিহত এই যে আমরা কেউ পার্টিসিপেট করতেছি না, জি, এবং তখন বিভিন্ন গণ কর্মসূচি আন্দোলনের ডাক দিবে। আসবে, রাজনৈতিক কর্মসূচি আসবে। মানে সেই প্রতিহতর মধ্যে মানে কোনো প্রতিহিংসা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে প্রতিহত আর প্রতিহিংসা একই। গণতান্ত্রিকভাবে যে কর্মসূচি দেওয়া, জি। আমরা অবরোধ হতে পারে, আমার মনে হয় যে হরতাল গণতান্ত্রিকভাবে- হতে পারে, এবং ডেমোক্রেটিক ওয়েতে যে ডেমোক্রেটিক রাইট যেটা কনস্টিটিউশনাল রাইট যেটা, সেটাই বিএনপি অ্যাপ্লাই করবে। বাবু ভাই, আপনার কাছে দর্শকদের একটা অংশ, আমি যদি প্যারাফ্রেজ করি ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে আপনার জনগণের ডেফিনিশন জানতে চেয়েছে। আপনি যেই জনগণের কথা বলছেন সেই জনগণ আসলে কারা? মানে আপনার এলাকার লোক, আপনার দলের লোক, আমি জনগণ বলতে বুঝি বা এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? এদেশের যে মানুষগুলো জি, দেশের সুন্দর এবং বাংলাদেশের অগ্রগতি জি। এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রামের পক্ষে আছেন। অথবা যারা আওয়ামী লীগ করেন তারা? না, নো, শুধু আওয়ামী লীগ কেন, হ্যাঁ, আওয়ামী লীগ যারা করেন তারা দেশপ্রেমিক, জি, জি, এটা আর সত্যি। সবাই প্রমাণ জি, করেছি জি। আমরা সবসময় স্বৈরাচারের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, লাল সবুজের পতাকা উত্তোলনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু জাতির পিতার। বাবা, এই নগদ ঘটনাটা যদি বলি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনাদের নেতৃত্বে আমরা অংশ নিয়েছি, এখন স্বৈরাচার আপনাদের সঙ্গে আছে। আমাদের সাথে স্বৈরাচার নেই, স্বৈরাচার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এসেছেন, আমাদের পার্ট আছে। এখনো এটা জনগণের জামাতও তো তাই করে। না না, জাতীয় সংসদে নির্বাচিত হয়ে এই এসেছেন যে জাতীয় একটু জামাত। আগে তো উনি- মনিয়াপা ওনারা তো যে কিছু কথাটা করার বললেন, জি, বাদল ভাই যে কথাটা বললেন যে প্রতিহত করবেন, ওনাদের স্লোগানটা এরকমই। কিছুদিন আগে বলেছিলেন হেফাজতের পক্ষে সবাই নেমে যান, Right. কিন্তু খালেদা জিয়ার কথা কিন্তু জনগণ শুনেননি, এবং- কারণ জনগণ সচেতন এবং হয়েছে। বিএনপি লোকেরাও শুনে না, এখানে বিএনপি মানে হ্যাঁ, জনগণ right. আসলে। এখানে আমি বেগম জিয়ার প্রমাণ আহ্বানে করতে চাই বিএনপির কোনো নেতৃবৃন্দকে যে আমরা জনগণ সাড়া হলো দিতে তারা যারা বেগম খালেদা জিয়ার ওই বক্তব্য শুনেন নাই। তারা যেই দলই করুক সেখানে কিন্তু মানুষ সচেতনতার পরিচয় দিয়েছে। জি। ওই সচেতন মানুষগুলো হলো এদেশের জনগণ, যারা দেশের রাষ্ট্রের কল্যাণ চায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এগিয়ে নিয়ে
এদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। Right. আজকে আইনের শাসনের মধ্য দিয়ে আইনের শাসন কিন্তু যারা প্রতিষ্ঠা করতে চায় তারা হচ্ছে জনগণ। আমরা সংবিধানের পক্ষে, আর Right. যারা ওই জনগণ আছেন যারা আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়, ড্রাইভারকে পুরো মেরে ফেলতে চায়, জি। ভাঙচুর করে বাংলাদেশকে পিছনে তারা নিয়ে আসলে যেতে চায়, তারা আসলে জনগণ না। তারা জনগণ, মনেপা তারা আমরা হলো মনেপা আমরা একটা বিরতি নিব। কল্যাণমুখী রাষ্ট্রের বিপক্ষে জনগণ। মনেপা তারা খালেদা জিয়ার মনেপা সাথে, আমরা একটা বিরতি নিব, মুনিয়াপ্পার বিরতির পর সাথে ফিরে এসে আপনার কাছে যে বিষয়টি সুর নিয়ে জানতে মেলাবেন, চাইবো যে প্রতিহত করবেন। বেগম জিয়ার আজকের ভাষণে উনি গণতন্ত্র সুরক্ষায় সামরিক বাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সহায়তা চেয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন এই ধরনের আহ্বান আমাকে 2006-07 সালের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন? আপনি দেখবেন যে স্পেসিফিক ভাবে উনি সামরিক বাহিনী, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সহায়তা চেয়েছেন এই গণতন্ত্র সুরক্ষায়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমাদের একজন দর্শক আকবর, উনি মনে করিয়ে দিয়েছেন যে খালেদ এরশাদ সাহেবের কথা উনি বলেছেন। এরশাদ সাহেব কিন্তু 2006 পল্টন ময়দানে জনসভায় জাতির কাছে ক্ষমা চেয়েছিল। সেটা অন্য প্রসঙ্গ। আমি একটু বিরতির আগে জানতে চাইছিলাম মনিয়াপার কাছে যে বেগম জিয়া আজ গণতন্ত্র সুরক্ষায় সামরিক বাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সহায়তা চেয়েছেন। এই সহায়তাটা আমাদেরকে 2006-07 কথা মনে করিয়ে দেয় কিনা? মনিয়াপা, আপনার বিশ্লেষণ করতে চাইবো। জি, আমি মনে করি যে বেগম জি যে কথাটা বলেছেন, এখনকার যে প্রেক্ষাপট, এনভায়রনমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই ডিপেন্ডেন্ট আর 5টা সিটি কর্পোরেশন নির্বাচন আর কিন্তু 300 আসনের নির্বাচন এক কথা না। এবং এর আগেও আমরা দেখেছি যে ইলেকশনের সময় সবাই মিলে সহযোগিতা করে, আর্মিরাও কিন্তু আমাদেরই ছেলে মেয়ে, ওই পুলিশও আমাদের ছেলে মেয়ে, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী যারাই আছেন না কেন সবাই মিলে হলো 300 আসন। এবং প্রত্যেকটা আসনে দেখবেন আপনি, যেমন আমাদের জামালপুর, আমি জামালপুর 5 আসন সদরের কথা বলছি, সদরের অর্ধেকের বেশি ভোট আপনার হলো চর এলাকায়, যেখানে আপনার যেতে 3-4 ঘন্টা লাগে, ফিরতে 3-4 ঘন্টা লাগে। তো এই জায়গাগুলো যদি অন্তত পক্ষে একটা আর্মি বা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যদি এক্সট্রা থাকে, বাংলাদেশের কয়টা পুলিশ আছে যে 1200 লোকে একটা পুলিশ, তো 1200 লোকে একটা পুলিশ হলে তো ভোটের দিন আমার কাজে দিবে না। ভোটে 1200 লোকের মিনিমাম 800-900 লোক ভোটার, তো এই 900 লোকের জন্য একটা পুলিশ তো কেউ কাউকে মানবে না। আর ওই আনসারের যে লাঠি বাহিনী, এটা সবাই জানে। সেই জন্য আমি মনে করি যে উনার আহ্বানের ফলে, উনার আহ্বানে যদি সাড়া দিতে হয় তাহলে কি করতে হবে? সাড়া দিতে হলে অবশ্যই সেনাবাহিনী আমাদের সন্তান, সেনাবাহিনী এই দেশকে রক্ষা করবে। ইলেকশনের দিন একটা ইম্পর্টেন্স ডে, সেই দিন ইলেকশন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সেনাবাহিনী অবশ্যই মাঠ পর্যায়ে থাকবে। আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও মাঠ পর্যায়ে থাকলে আপনার নির্বাচনে থাকবেন। হ্যাঁ, থাকলে আপনার নির্বাচনে আসবেন। এই সরকার থাকলে আমাদের, আমি একটা কথা বলি, যে কথাটা এখানে আসছিল বারবার কথা হয়েছে, আপনি মনে আছে 96-এ আজকের যিনি প্রধানমন্ত্রী উনি লাল দিঘির ময়দানে বলেছিলেন যে স্বৈরাচারের সাথে যারা নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান, কিন্তু উনি নির্বাচনে গিয়েছিলেন। তারপরে এর সাথে কিন্তু এখন বলছে বিএনপি ছাড়া যে যারা নির্বাচন করবে আমি তাদের সাথে নাই। তো এখন তাদের সাথে তাদের কথা এরশাদ সাহেব আবার অনেক ধরনের কথাই বলেছেন। খালেদা জিয়ার নামের সাথে এই ধরনের কোনো জীবনে কোনোদিন কোনো কথা দিয়ে কথা রাখে না, এরকম নাই। এই জনগণের চাওয়াটাই হচ্ছে তত্ত্বাবধায়ক, এবং অবশ্যই সেটা বিএনপি চাওয়া, অবশ্যই সেটা খালেদা জিয়া চাওয়া। এই যে গণতন্ত্র সুরক্ষায় যে কথাগুলি নিয়ে বলছেন 1200 লোকদের, এই ব্যাপারে আপনার একটু বিশ্লেষণ। জি, আমি প্রথম বলতে চাচ্ছি গণতন্ত্র সুরক্ষায় আমরা কার কাছে সাহায্য চাবো? জনগণের কাছে নাকি প্রশাসনের কাছে? যদি প্রশাসনের কাছে যেতে হয় তো সেটা কি গণতন্ত্র হবে? ওনারা যেটা, আমার মনে হয় ওনাদের কথাতে একটা জিনিস আমরা বুঝতে পারছি, ওনারা কিন্তু প্রশাসনটা যাচ্ছেন, জনগণটা পরে। প্রথমত প্রশাসনটা দখল করো, পরে জনগণটা আমাদের আসবে। আর না হয় আপনি কেন পুলিশ, আর্মি এদেরকে চাচ্ছেন কেন? আপনি ওরা তো থাকবেই। আপনি আমার তো আপনার সম্ভবত খেয়াল আছে 2005-এর দিকে 4-এর দিকে ঢাকা 10 নির্বাচন হয়েছিল, উপনির্বাচন, সেখানে তো আর্মি ডিপ্লয় করা হয়েছিল। তারপর কি ঘটনা ঘটেছিল সবাই আমরা জানি। ওনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আসলে হচ্ছে জনগণের শক্তি। আমরা জনগণ যদি যেদিন রুখে দেওয়া হবে, 90-তে তো কারা দাঁড়িয়েছিল? জনগণ দাঁড়িয়েছিল। আপনি মনে করছেন জনগণ সচেতন থাকলে, সেই জনগণ সচেতন আসলে জনগণের শক্তি, জনগণ সচেতন থাকা আসলে। শুনেন, এই দেশের মালিক জনগণ, সংবিধান হচ্ছে, আপনি আর্টিকেল 7টা পড়েন, আমরা মালিক। তবে আমরা একদিনের জন্য হয়তো মালিক হই, ভোটের দিন। অন্যদিন হয়তো ওনারাই, আমরা যাদের দায়িত্ব দেই তারাই মালিক হয়ে যান, কিন্তু প্রকৃত মালিক কিন্তু জনগণই। একদিন প্রমাণ করে। আমি একটু বাদল ভাইয়ের কাছে আমার পুরনো প্রশ্নে ফিরে যেতে চাই, যেটা আমি আসলে মনিয়াপাকে করেছিলাম, যে বিএনপি এই মুহূর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের রূপরেখা দিতে অসুবিধা কোথায়? সংসদে না দিক, বাইরে দিক, সংবাদ সম্মেলনে দিক, দিতে কি সমস্যা? আমরা কিন্তু একটু শুনেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা। আমি আপনাকে একটা জিনিস বলি ক্লিয়ারলি, সেটা হচ্ছে যে
বিএনপি রূপরেখা কাকে দিবে, কিভাবে দিবে? জনগণ জনগণের কাছে আর কি জনগণের কাছে রূপরেখা দিবে যেখানে কনস্টিটিউশনাল প্রভিশন অ্যামেন্ডমেন্ট হয় নাই, যেখানে এমবার্গো হয়ে আছে। কি চাচ্ছেন না আপনারা? কি যেখানে না 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 চাচ্ছেন? সেটা বলেন না। কি চাচ্ছি তো কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট চাচ্ছি। কিভাবে? সেটা কিভাবে? অ্যাডমিনিস্ট্রেশন চিফ অফ কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে নিরপেক্ষ ব্যক্তি, দলীয় ব্যক্তি উনি না। কিভাবে না, আসবেন? বাদল ভাই পার্লামেন্টে বাদল ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে যদি বিচার বিভাগকে আমরা বাদ দিই, হ্যাঁ। তো বিচার বিভাগকে বাদ দিলে তো আমাদেরকে বলতে হবে সে কথার কথা বিআরটিসির সাবেক চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, সেরকম একটা কিছু তো বলতে হবে। না 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 এইটা বা ওনার সাথে কারা বসবেন? না না এটা কোথায় ওনার সাথে কারা বলবেন? বসবেন? এটা কোথায় বলবেন? জনগণকে শোনেন, বলবেন। শোনেন, প্রেসে আপনি বলেন, প্রেস আপনি কনফারেন্সে বলেন। এইটার এই সংবিধান আসলে আপনি স্পেসিফিক্যালি দেখেন, জি সংবিধান কিন্তু মানুষের জন্য, জি হ্যাঁ, মানুষের জন্য কিন্তু সংবিধান না, না। আমরা আসলে এখন সাংবিধানিক অবস্থান যেটা শুনেন, সংবিধান কিন্তু মানুষের জন্য। বাদল ভাই সেই কথা এবং মনে রেখেই সংবিধান বলতে যেখানে চাচ্ছি না, যে- যেখানে সাংবিধানিক বিধিনিষেধ রয়ে গেছে, যে সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রাইম মিনিস্টারের অধীনে প্রাইম মিনিস্টার থাকা পরবর্তী প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত উনি থাকবেন। বাদল ভাই, তো এই অবস্থায় বাদল ভাই বাদল ভাই আমি রূপরেখা- আপনাকে একটু 96 সালে নিয়ে যাই। 96 হ্যাঁ। সালে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধানই ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার একটা রূপরেখা সেই সময় আওয়ামী লীগ দাবি করে এটা দিয়েছিল। আজ বিএনপি সেটা দিতে অসুবিধা না, কোথায়? সেই রূপরেখাটা আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আসতে হবে ফ্রম দি গভর্নমেন্ট, কারণ এটা তো দায়িত্ব তাদের। সংবিধান সংশোধন করেছে তারা, আপনারা চাচ্ছেন, বলুন না, সংবিধান আপনারা কি সংশোধন চাচ্ছেন? করেছে তারা। হ্যাঁ, সেটা government শুনেন, দায়িত্ব। আমাদের দলের যে না, আমি চেয়ারপারসন, মনে করি উনি pass করার দায়িত্ব government নিতে পারে। পার্লামেন্টে গত সেশনেও স্পেসিফিক্যালি দীর্ঘ বক্তৃতায় বলেছেন যে উই ওয়ান্ট এ কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট জি, হেডেড বাই এ নিউট্রাল পার্সোনালিটি। আপনি যে কোনো ভাবে সেই ফরম্যাটটা কি হবে না, সেটা- সেই ফরম্যাটটা যদি আপনি আগেরটাতে ফিরে যান, সেটাতে যেতে পারেন, তবে অ্যাকসেপ্ট খারুল হোক, কারণ হচ্ছে খারুল হোককে সেইখানেও একটা খারুল তবে হোককে- আছে। আপনি বাদল বলেন, খারুল হোককে বিচার বিতর্কে- বিভাগই নেওয়া উচিত। না বাদল ভাই, করেন না, বাদল ভাই accept সেটা করেন যদি না। একটা তবে থাকে তাহলে তো এটা বোঝা গেল যে আসলে সেটা তো একটা থাকবেই। আচ্ছা, আপনি শুনেন, তেরোতে আপনি পেয়ে যাবেন। ভালো কথা, accept খায়রুল হক, তো কি হবে? কোথায় পাবেন না এটা? আমিন ভাই এইখানে কারা আমি পাবেন আমি আপনি? একটু এই যে বাবু ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই যে আপনারা প্রায়ই বলেন সংসদে এসে বলতে হবে, কেন আপনারা কি প্রতিদিন খবরের কাগজ পড়েন না, আমাদের টেলিভিশন দেখেন না, আপনি জানেন না যে বিএনপি কি চায়? এটা কি সংসদ থেকে বলবে? বললে কি হবে কি আলাদা? বলবে আর? না, 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 আমার মনে হয় জাতীয় যে- সংসদে জি যারা বসবেন জি। তারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত না? জি সেখানে যদি আমরা আলোচনায় আনি, তাহলে জনগণের পক্ষে যারা এখানে বসে আছেন 300 আসনের প্রতিনিধি, জি। সেখানে তারা উপস্থাপন গত করুক সংসদে না বলে নাই? যে আমরা এটা না। করতে চাই। হ্যাঁ, না, আপনারা বিল আমাদের- সাবমিট আমাদের করেছেন, কথা- আমাদের- জি। আবার রাতের না, না, অন্ধকারে bill submit-এর কয়েক কথা ঘন্টা বলছি, পর শুনেন। আপনারা উড্র করে ওই নিয়ে না বাবু ভাই, গেছেন। আমার কথা হচ্ছে যে- আমার প্রশ্ন বিল হলো সাবমিট যে পাস আপনি করছেন, বারবার বলছেন আদালতের সরকার রায় না, 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 সরকার বাবু- বলবে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা। জি। কিন্তু পাস ফেল আমি just ওইসব বুঝলাম। আমি আপনারা জাস্ট যে কি আমি করছেন সেটা আপনি বলেন। আপনি শুনেন, সরকার মনে করছেন সংবিধানে পরিষ্কার লিপিবদ্ধ রয়েছে নির্বাচন কিভাবে হবে। আপনারা আসেন নির্বাচনে, আপনি তো সরকারকে বলছেন কিছু একটা বলছেন, সংবিধানটা তো সরকার তো না না না, সেটা ঠিক আছে। সংশোধন তো আপনারা আমার মনে হয় যে করেছেন। আমরা কারা? আমরা বাবু ভাই, বাবু আমরা ভাই, কারা? বাবু ভাই, জনগণ আমরা এটা- আমাদেরকে ভোট দিয়েছেন কেন? বাবু- আপনাদের যে- নির্বাচন ছিল? যে- যে- না, না, আপনাদের কি- না, না, না। যে না, বাবু ভাই, একদিনের জন্য না, না, জনগণ আপনাদের কি মানে নির্বাচনী যারা এজেন্ডা ছিল? জনগণ মানে- আপনাদের নির্বাচনী এজেন্ডা ছিল সংবিধান সংশোধন করা? না না ছিল না। সবকিছু না। সংবিধান না, গণতন্ত্র ছিল না। চাই। No, কখনোই নাই। আপনাদের নির্বাচনী বাবু ভাই, এজেন্ডা আমরা ছিল একটা না। বিরতি নেই, বাবু, বিরতি নিয়ে বলি। ফিরে আসি, ফিরে এসে আবার এই জায়গা থেকে আলোচনা শুরু করব। আমাদের আমরা একটা বিরতি এজেন্ডা নিচ্ছি। ছিল। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাবু ভাই, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই মুহূর্তে আপনি কিভাবে মনে করছেন যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বা বিএনপি ক্ষমতা আসবে? সেই ক্ষেত্রে আপনি যদি একটু বলেন, বিএনপি নির্বাচনে আসবে। আচ্ছা, ঠিক আছে, ক্ষমতায় যদি যেতে পারে, সমস্যা কোথায়? জি। আমি মনে করি যে আমাদের এখন জনগণ, বাংলাদেশের মানুষ বাস্তবতা বিশ্বাসী। মাঝখানে আমি একটু দর্শকদের বলে রাখি যে আমাদের এই বিরতির সময় আলোচনার মধ্যে আমাদের প্যানেলিস্ট বাদল ভাই বলছিলেন যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে জেগে ঘুমিয়ে থাকে তাকে জাগানো আমি কষ্টকর। সেটা মনে রেখে কথা জি। বলবো। যেমন মনে করেন মেয়র নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, যদিও এগুলি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো কিন্তু হয়েছে, বিএনপি কিন্তু নির্বাচনে গিয়েছেন না? ঠিক এমনি একদিন দেখবেন সংসদে যাব না, সংসদে যাচ্ছেন, গিয়েছেন, আবার নির্বাচনে কখনই যাব না, উপনির্বাচন করেছেন। তিনি বলেছেন নির্বাচনে কোথাও আমরা অংশগ্রহণ করব না, সিটি কর্পোরেশনে গিয়েছেন। এইভাবেই একদিন আবার তিনি বলবেন যে জনগণের কাজ করতে হলে নির্বাচনে যেতে হবে, জনগণের প্রেসারেই আমরা নির্বাচনে যেতে আজকে প্রস্তুত হয়েছি। কিন্তু সেই দিন আর বেশি দূরে আমরা নয়। আশা করতে আমি হবে মনে যে করছি সেখানেই যাবেন। আমাদের আশা করতে হবে যে বেগম জিয়া তার অবস্থান পরিবর্তন করে নির্বাচনে যাবেন, কিন্তু আওয়ামী লীগের অবস্থান অনড় থাকবে আওয়ামী লীগের অবস্থানে থাকবে না, আওয়ামী লীগ সংবিধানকে সামনে রেখে এগিয়ে যাবে। এবং সংবিধানকে সাক্ষী রেখে অনড় থাকবে।
অনর না, অনর বলবো কেন আমি, জি। যদি বেগম খালেদা জিয়া বলেন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জি। যে আমরা এই ফর্মুলায় একটা নির্বাচন করতে পারি যেখানে আমরা নির্বাচনে যেতে পারি, সেরকম একটা ফর্মুলা আমাদের কাছে জাতির কাছে আমার কাছে উপস্থাপন মনে হয় করুন। যে আপনি আবারও ফর্মুলাতে আসছেন। আমি একটু মনিয়াপা আপনার কাছে আসি, যে মনিয়াপা, বিএনপি একটি নির্বাচনমুখী দল, বিএনপি নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়, কিন্তু এই ক্ষেত্রে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, আমি শুধু জানতে চাই যে ধরেন কোনো কারণে কোনো দৈব দুর্বিপাকে এই অচল অবস্থা যদি কেটে যায় এবং পরে যদি আবার আওয়ামী লীগ বলে যে তারা নির্বাচনে আসবে না, তাহলে আবার একটা বড় অচল অবস্থা হবে কিনা? হ্যাঁ, হবে, কারণ দুইটা দলই তো অনেক বড় দল, এই দেশ চালায় তারাই বাই রোটেশনালি। তো সেই জায়গায় আমি মনে করি যে এতক্ষণ যেটা বাবু ভাই বললেন যে বিএনপি আসবে, এটা বিএনপি অবশ্যই আসবে, অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, 57(3) ধারাটা বাতিল করতে হবে, তাহলে বিএনপি নির্বাচনমুখী দল। আমি মহিউদ্দিন ভাইয়ের কথা একমত। এবং এইখানে আমি যেটা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে যে ভয় দেখান যে আপনারা তত্ত্বাবধায়ক করেন, তত্ত্বাবধায়ক আসলে আর্মি আসবে, অনির্বাচিত সরকার আসবে। আমি সবশেষে একটা প্রশ্ন রাখছি শেষ টাইমে, আমি জানি না এই সরকারের আমলে আর আমি এইখানে আসতে পারবো কিনা, সেই প্রশ্নটা হলো যে তত্ত্বাবধায়ক নিয়ে কথা বললেন, আজকে পঞ্চদশ সংশোধনী নিয়ে আসলেন, আজকে কি মইনিউদ্দের বিচার করতে পেরেছিলেন আপনারা? আজকে কি মাসুদউদ্দিন সাহেব কি এখনো চাকরিতে বহাল আছে কিনা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। এবং আমি এইটা জানতে চাচ্ছি যে ওইখানে আপনারা মুসলেকা দিবেন, ওইখানে একরকম কথা বলবেন। গণতন্ত্রের কথা তো এক এক জায়গায় এক এক রকম হয় আমার না। মনে হয় যে আপনি আপনার গণতন্ত্র- বক্তব্য পুরোপুরি পরিষ্কার করেছেন। এবং আমি একটা লাইন বলবো, জি। এই যে আরপিও, ওনারা নিজেরাই তো নির্বাচন চান না, এখনো আরপিও কমপ্লিট হয় না। আপনি জানেন নিশ্চয়ই ভাই যে এই যে সিইসির ওখানে আরপিওটা এখনো ড্রাফটিংটা কমপ্লিট হয় না। আইনমন্ত্রী বোধহয় এখন পর্যন্ত ফাইনাল ছাড়েনি। আমিন ভাই, আপনি যদি সেই জায়গায় কিভাবে হয়? আপনি যদি একটু বলেন, উনি আবার গণপ্রতিনিধিত্ব আদেশের কথা তুলেছেন, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলতেন। বলছি। যেন গণপ্রতিনিধিত্ব যে আদেশ যেটা আছে আমাদের আরপিও যেটা, জি। সেটা কিন্তু বিগত 2008-এর নির্বাচন অনেকগুলো পরিবর্তন আনা হয়েছিল, জনগণের পক্ষে যেগুলো কাজ করেছিল। আমি মনে করি এটা একটা চলমান প্রক্রিয়া, দুই পক্ষ মিলে ওনারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শের ভিত্তিতে নির্বাচন কমিশন কাজ করে নির্বাচনকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেওয়ার জন্য সব ধরনের এখানে পরিবর্তন কিন্তু আপনার কি মনে হয় না আমিন ভাই, নির্বাচন কমিশনটা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে, নিজেদের ক্ষমতা নিজের? আমি নির্বাচন কমিশন বলছি না, আমি বলছি দুইটি রাজনৈতিক দল যারা জোড়ায় জোট আছেন, ভোটার ওনারা সংখ্যা সবাই মিলে হয়েছে। ওনারা ঠিক করে দিতে হবে। ওনারা যদি বলে দেন, ওনারা যদি যে মতামত দেন, এই মতামতের ভিত্তিতে যদি একটা সংশোধনগুলো আনা হয়, আমার মনে হয় নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার নিশ্চয়তা আসবে এবং নির্বাচনে যে কালো মেঘ সেটা কেটে যাবে। মনিয়াপা আর টকশোতে এসে জামালপুর চলে যাবেন এবং জামালপুরে যে কাজ করবেন, আমরা হয়তো ওনার সাথে দেখা করতে যাবো জামালপুরে, যা আপনার নির্বাচনের খবর কি। আমি একটু ব্যারিস্টার বদরুদ্দোজা আপনার কাছে জানতে চাইছিলাম যে শেষ কথা, যে আপনি কি মনে করেন কালো মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা কি দেখেন? কালো মেঘ কেটে যাওয়ার মতো আমার বন্ধু একটাই- যাবে, আমি না, ভুল কালো করছি, মেঘ সেও কেটে কিন্তু যাওয়ার যাবে নির্বাচনে। কালো মেঘ কেটে যাওয়ার মতো একটাই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে সরকার ইচ্ছে করলে বিএনপির পছন্দ মতো 5 জনকে টেকনোক্রেট মিনিস্টার দিতে পারে, আওয়ামী লীগের 5 জন টেকনোক্রেট মিনিস্টার দিতে পারে। দেওয়ার পরে সংবিধান সংশোধন করতে হবে, হেড অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট কে হবেন, এই মন্ত্রী 5-5-10 জনের হেড কে হবেন, এই জন্য সংশোধন করতে হবে সংবিধান। কারণ এখানে প্রাইম মিনিস্টার থাকতেছে সংবিধান অনুযায়ী, ওই জায়গায় সংবিধান আমরা কি সংশোধন করতেই হবে। এটাকে একটু রূপরেখা ধরে নিব যে আপনি? না, এটা আমার ব্যক্তিগত view, এটা আমার ব্যক্তিগত ওয়ে আউটের জন্য, এটা আমার ব্যক্তিগত view। আপনি ব্যক্তিগত, আমার মনে হয় যে এই একটা আর আরেকটা জিনিস হলো আমি শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বারবার করে বলা হচ্ছে সরকার থেকে যে অনির্বাচিত সরকার। আপনি ঢাকা সিটি কর্পোরেশন আজকে 8 বছর যাবত ইলেকশন হচ্ছে না, এখানে আপনি প্রশাসক দিয়ে চালাচ্ছেন। এখানে সংবিধানে বলা আছে আর্টিকেল 59-এ যে এই বডিগুলো নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে, এখানে অনির্বাচিত জেলা পরিষদ চালাচ্ছেন। জেলা পরিষদ বিশেষ করে আমি সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের কথা বলতেছি। আর আমার বন্ধু বাবু সাহেব বললেন যে এই সিটি কর্পোরেশন নির্বাচন, আরে এরকম 50টি সিটি কর্পোরেশন নির্বাচন লোকে সরকার পরিবর্তন হবে? আমরা আসলে শেষ করতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় সরকার নির্বাচনকে আসলে তুলনা করাই ঠিক হবে না, এটা আমার আপেলের তুলনা হবে। ওই নির্বাচন তো পপ সঙ্গীত চেঞ্জ করে ফেলেছে। এটাও ভালো বলেছেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।